গুড মর্নিং ফ্রম নাগাপট্টিনাম, তামিলনাড়ু। আজকে জুন মাসের 11 তারিখ। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30। আমরা রয়েছি নাগাপট্টিনামে। নাগাপট্টিনাম আপনারা জানেন তামিলনাড়ুর একটা পোর্ট সিটি। খুব সুদীর্ঘ ইতিহাস রয়েছে, হাজার বছরের ইতিহাস। চোলা সাম্রাজ্যের সময় এই নাগাপট্টিনাম পোর্ট তার শিখরে ছিল সুবর্ণযুগের। তবে আজকে সেই স্বর্ণযুগ অস্তমিত চেন্নাই পোর্ট হয়ে যাওয়ার পরে। কিন্তু একটা সময় নাগাপট্টিনামের একটা রমরমা ব্যাপার ছিল চোলা সাম্রাজ্যে। আপনারা জানেন চোলা সাম্রাজ্যের সময়কাল হচ্ছে 9ম থেকে 13 শতক। যাই হোক, আজকে আমরা নাগাপট্টিনামে কেন? আজকে আমরা এখান থেকে ফেরি নিয়ে যাচ্ছি শ্রীলঙ্কার জাফনায়। এই ফেরিটা চলাচল করে, অনেক আগে চলতো স্বাধীনতার পরে, তারপর তামিল আনরেস্টের সময় বন্ধ হয়ে গিয়েছিল, তারপর আবার চালু হয়েছে, আবার কোভিডের সময় বন্ধ ছিল, আবার গত বছর থেকে চালু হয়েছে। এই ফেরি সার্ভিস কিন্তু ভারতের একমাত্র ইন্টারন্যাশনাল ফেরি সার্ভিস, যা মাত্র 4.5 ঘন্টায় আমাদেরকে পৌঁছে দেবে শ্রীলঙ্কার জাফনার KKS জেটিতে। আর এই ফেরি সার্ভিসের এক্সপিরিয়েন্সই এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। নাগাপট্টিনাম থেকে 180 নটিক্যাল মাইল দূরে জাফনা যাওয়ার জলপথে অভিজ্ঞতা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। গতকাল সকালবেলা 8:35-এর ফ্লাইট নিয়ে দমদম থেকে আমরা চলে আসি চেন্নাই। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসি নাগাপট্টিনাম। ভাড়া নিয়েছিল 6,000 টাকা। একটু ছোট্ট করে দেখে নিন গতকাল আমাদের এই নাগাপট্টিনাম অবধি আসার অভিজ্ঞতাটা কীরকম ছিল। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন সকালে ভিড় তেমন ছিল না। আবারও একটা যাত্রা শুরু আমাদের। দুজনেই বেশ ফুরফুরে মেজাজে সকাল 8:35-এর ইন্ডিগোর চেন্নাইগামী ফ্লাইটে চেপে বসেছিলাম সেদিন। চেন্নাই পৌঁছে আজকে গাড়ি ভাড়া করে যাব নাগাপট্টিনাম। চেন্নাই নাগাপট্টিনাম বাস চলে রাতে, কিন্তু আজকে আমাদের সন্ধ্যের মধ্যেই নাগাপট্টিনাম পৌঁছে যেতে হবে। আগামীকাল সকাল সকাল ফেরি, রাতের বাস ধরে গেলে সকালে ফেরি ধরতে বেশ চাপ হবে। তাছাড়া সারা রাত জার্নি করে সকালে টায়ার্ডও হয়ে পড়ব। চেন্নাই বিমানবন্দরের নান্দনিক অন্দরসজ্জা বেশ মন কাড়ে। লাগেজ কালেক্ট করে বাইরে বেরিয়ে এসে এবার নাগাপট্টিনামের গাড়ি ঠিক করতে হবে। অনলাইন অ্যাপই ভরসা। আজকে এখন চেন্নাই থেকে আমরা যাব 300 কিলোমিটার দক্ষিণে নাগাপট্টিনাম জেটিতে। এইখান থেকে নাগাপট্টিনাম যাবার জন্য যে ট্যাক্সি, সেটা গত 45, সেটা একটা গল্প, 8 ঘন্টা ধরে চলছে আর কি। 8 ঘন্টা 45। হ্যাঁ, মানে আমরা উবের আউট স্টেশন বা ইনড্রাইভ আউট স্টেশন চেষ্টা করছি। কি হচ্ছে, সবাই 4,000 টাকা 4,500 টাকা দেখাচ্ছে, উবেরও তাই। তারপর যখন অ্যাকসেপ্ট করছি, ড্রাইভাররা ফোন করছে, ফোন করে বলছে 2,000 টাকা বেশি লাগবে, 3,000 টাকা বেশি লাগবে, এরকম একটা ব্যাপার। তো শেষ পর্যন্ত মানে টোল আছে আর ইন্টার স্টেট পারমিট আছে, এগুলো এক্সট্রা খরচা আছে। তো শেষ পর্যন্ত 5,500 টাকায় রফা হয়েছে। একজন ড্রাইভার আসছে। চেন্নাইতে গরম কিন্তু কলকাতার থেকে কম এবং একটু হলেও কমফোর্টেবল। হ্যাঁ, তার কারণটা হচ্ছে হিউমিডিটি এখানে এতটা নেই আর কি, ঘামটা হচ্ছে না। ঠিক কলকাতায় যা ছিল না। যাই হোক, আমরা দুজনে একই টি শার্ট পরেছি, এটা কিন্তু একেবারেই কাকতালীয়। কোনো রকম কোনো প্ল্যান ছিল না এই টি শার্টটা পরার। হয়ে গেছে, এসে দেখলাম যে পৃথ্বীজিতে এটাই পরেছে। আচ্ছা, এই টি শার্টটা আমাদের দিয়েছিল, আমাদের গিফট করেছিল প্রবাহী, বছরখানেক আগে বোধহয়। হ্যাঁ ঠিক, প্রবাহী, থ্যাংক ইউ। গাড়ি নিয়ে সত্যিই ঝক্কি। যাকে বললাম 5,500 টাকায় ফাইনাল হলো, সে আবার তার বন্ধুকে দিয়ে দিয়েছে, মানে বন্ধু মানে আরেকজনকে দিয়ে দিয়েছে। সে বোধহয় দালাল। এ আবার এয়ারপোর্টের ভেতরে ঢুকবে না, বলছে বাইরে এসো। অবশেষে রওনা দিলাম আমরা। 300 কিলোমিটার যেতে সময় লাগবে ঘন্টা 6। রাস্তা বেশ ভালো। মাঝে এক জায়গায় লাঞ্চ করে সন্ধ্যের সময় গিয়ে পৌঁছেছিলাম নাগাপট্টিনাম। রাস্তাতেই গুগল দেখে একটা হোটেল বুক করে নিয়েছিলাম। অপশন বেশি ছিল না। 1,500 থেকে 2,500 ঘর পেয়ে যাবেন এই ছোট্ট পোর্ট সিটিতে। তবে চেষ্টা করবেন স্টেশনের উল্টো দিকে থাকতে, এখান থেকে জেটি কাছে। পরের দিন ভোরবেলা 5টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম নাগাপট্টিনামের ইন্টারন্যাশনাল জেটিতে। অটো আগের রাতেই বলে রেখেছিলাম, হোটেলকে বললেই ওরা ব্যবস্থা করে দেবে। এই হলো টার্মিনাল স্টেশন। ভেতরেই কাস্টমস আর ইমিগ্রেশন করতে হবে। আমি ক্যামেরাটা নিচু করে এই অ্যাঙ্গেলে কথা বলছি, কারণ এখানে ক্যামেরা ওপরে তোলা যাবে না। এই সিকিউরিটি রয়েছে, CISF রয়েছে আর ইমিগ্রেশন রয়েছে। আমাদের কাস্টমস ইমিগ্রেশন সব কিছু হয়ে গেছে, একদম স্মুথ, কোনো ঝামেলা হয়নি। এই হচ্ছে বোর্ডিং পাস। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:27। আর কিছুক্ষণ পরেই আমাদের বোর্ডিং চালু হবে। সব কিছু হ্যাসেল ফ্রি, খুব ইজি।
কোনো রকম কোনো ঝামেলা নেই। তবে এই পথে এই সি রুট ধরে নাগাপট্টিনাম থেকে যদি জাফনা যাওয়ার প্ল্যান করেন অ্যাজ ট্যুরিস্ট কলকাতা থেকে এসে, তাহলে কিন্তু চাপ আছে, খরচও বেশি, সময়ও বেশি। এটা স্থানীয় লোকেদের জন্য ঠিক আছে, মানে ব্যাপারটা অনেকটা আমাদের ওই ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের মতোই। আমাদের যেমনি প্রচুর আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে অনেকের, আবার বাংলাদেশে যারা থাকেন তাদের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে থাকে, এখানেও ঠিক তেমনি। তামিলনাড়ুতে অনেক মানুষ রয়েছেন যাদের আত্মীয় স্বজন জাফনাতে বা বাট্টিকলবাতে থাকেন, শ্রীলঙ্কায় থাকেন। এটা আগের থেকেই হয়ে এসেছে, তো তাদের জন্য এটা খুব সুন্দর রুট। কিন্তু আমাদের জন্য বোধহয় ফ্লাইটটাই ভালো। আচ্ছা, শ্রীলঙ্কা যাওয়ার জন্য ইটিএ লাগে, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। তার জন্য একটা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। সিম্পল ফর্ম ফিল আপ, আপনি আপনার পাসপোর্টের নাম্বার, অ্যাড্রেস, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এসব দেবেন, দিয়ে সাবমিট করবেন। কোনো পয়সা লাগে না, কোনো ভিসার ব্যাপার নেই শ্রীলঙ্কা যাওয়ার জন্য, জাস্ট ওই ইটিএটা লাগবে। ওটা সাবমিট করে দিলেই ফর্মটা আপনার 1 ঘন্টার মধ্যে ইটিএ চলে আসবে আপনার ইমেলে। তো সেটা নিয়ে এসেছি আমি এবং প্রীতিজি। আচ্ছা, এখানে মানি এক্সচেঞ্জও রয়েছে, চাইলে পরে আপনারা টাকা এখানে ভাঙাতে পারেন, শ্রীলঙ্কান কারেন্সি নিতে পারেন। আর এখানে ডিউটি ফ্রি শপও রয়েছে, তবে তাতে অপশান বেশি কিছু নেই। সিকিউরিটি এবং কাস্টমস করে আমরা এই লঞ্চটায় বসে আছি। এখানে চা রয়েছে, ওয়াশরুম রয়েছে, তবে খাবার দাবারের অপশান কিছু নেই। আরও অনেক তথ্য শেয়ার করার আছে আপনাদের সঙ্গে, আমি শিপে উঠেনি, তারপর বলছি। ঘড়িতে এখন 6:49, বোর্ডিং চালু হচ্ছে। এই শিপের 2টো ক্লাস আছে, প্রিমিয়াম আর নর্মাল। প্রিমিয়ামে ভাড়া 500 টাকা বেশি, আমাদের প্রিমিয়ামে টিকিট ভাড়া পড়েছে 6,500 টাকা, আর নর্মালে ভাড়া হচ্ছে 6,000 টাকা। ঘড়িতে ঠিক 7টা, বোর্ডিং করছি এখন আমরা। সামনেই দাঁড়িয়ে আছে শুভমের এই ছোট্ট জলযানটি, যাতে করে আমরা যাচ্ছি জাফনা নাগাপট্টিনাম থেকে। এইদিকে নাগাপট্টিনাম লাইট হাউস ওই যে সামনে। এই জলযানে চড়ে যদি শ্রীলঙ্কা যেতে চান তাহলে টিকিট করতে হবে sailshubham.com থেকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। এটা হচ্ছে অর্ডিনারি ক্লাস নিচে, যেটা নর্মাল ক্লাস। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। আমাদের ওপরে প্রিমিয়াম। আচ্ছা, ঢুকতেই একটা জলের বোতল দিল। সিট কিন্তু বেশ ভালো, লেগ স্পেস প্রচুর। এটা হচ্ছে সামনের সেকশন। আমাদের ওপরে প্রিমিয়াম 15A আর 15B হচ্ছে সিট নাম্বার। ভাই যাই বলিস, আমার কিন্তু নর্মাল ওই যে নিচের সিট ওটা বেশি ভালো লেগেছে। 500 টাকা বেশি দিয়ে প্রিমিয়াম মোটেও কাজের জিনিস নয়। জাহাজ যে রুম থেকে চালানো হয় তাকে কি বলে জানো? না, কি বলে? ব্রিজ। ব্রিজ? ইয়েস। আচ্ছা, বা হুইল হাউস। এই ব্রিজ বা ওই ব্রিজের মধ্যে বানানোর পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একই। তার লোক কী করে বুঝবে? কে জানে। এই সামনে হচ্ছে ব্রিজ রুম, ব্রিজ যেখান থেকে এই ছোট্ট জাহাজটা চালানো হবে। এখানে একটা টিভি রয়েছে আর ওয়াশরুম এখানে। বাহ, বাতি ঘরটা এখান থেকে ভালোই দেখা যাচ্ছে রে। হ্যাঁ, বাতি ঘরটা এখান থেকে ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। নিচটা অনেক বেশি প্রাণবন্ত, ইচ্ছে করছে নিচে গিয়ে বসতে। মানে লোকজন অনেক বেশি আর কি, বেশি এবং নিচে? বেশ একটা ক্রাউডেড। হ্যাঁ। আচ্ছা, নিচে কিছু স্ন্যাক্সও রয়েছে, খাওয়া দাওয়া সেগুলো তো আমাদের খেতে হবে, কারণ এখানে খাবার ইনক্লুডেড নয়। আমি যেটা বলছিলাম, হ্যাঁ, যদি এই পথে আসেন তাহলে কিন্তু অনেক খরচ বেশি, কারণ আপনাকে কলকাতা থেকে চেন্নাই আসতে হবে, চেন্নাই থেকে নাগাপট্টিনাম আসতে হবে, অথবা ত্রিচি এসে ত্রিচি থেকে নাগাপট্টিনাম 180 কিলোমিটার, তাতেও গাড়ি ভাড়া লাগবে বেশি, সময়ও বেশি লাগবে। প্লাস নাগাপট্টিনামে এসে আপনাকে 1 রাত থাকতে হবে, তার হোটেল ভাড়া আছে। ভাই থামা, কে রে ভাই? সাউন্ড না, ইটস ওকে। অর্ধেক লোকের এই সেন্সটাই তৈরি হয়নি যে পাবলিক প্লেসে জোরে জোরে কিছু শোনা যায় না। শুনতে হলে তুমি কানে দিয়ে শোনো, তুমি প্রাইভেট যা শুনছো সেটা শোনো, লোকজনকে শোনাচ্ছ এক করে চালিয়ে দিয়েছি। যাই হোক, যেটা বলছিলাম যে এখানে যদি আপনি আসেন কলকাতা থেকে এই পথ দিয়ে যদি শ্রীলঙ্কা যেতে চান, খরচ অনেক। রাতে থাকতে হবে আপনাকে হোটেলে এখানে এসে। আচ্ছা, যদি তাও আসেন, আমি বলে দিচ্ছি স্টেশনের উল্টো দিকে হোটেলে থাকবেন, সেটা হলে সুবিধাজনক হবে, কারণ ভোরবেলা অটো পাওয়া যায় না, সেটা আরেকটা বিরাট সমস্যা। প্রায় কিলোমিটার খানেক আসতে হবে আপনাকে। তো যদি অটো না পান তাহলে হেঁটে। আমরা ফরচুনেটলি একটা গাড়ি পেয়ে গেছিলাম আজ সকালে, সেই জন্য আমাদের লাগেজ ক্যারি করে আর 1 কিলোমিটার হাঁটতে হয়নি। 1 কিলোমিটার বেশি, 1.5 কিলোমিটার। আমরা যেখানে ছিলাম সেখান থেকে 1.5 কিলোমিটার, আর স্টেশন থেকে ওই 800 মিটার মতো। তো স্টেশনের উল্টো দিকে থাকার চেষ্টা করবে।
ইয়েস এই হচ্ছে স্ন্যাক্স কাউন্টার, এখানে চা কফি আছে আর হ্যাঁ। সেই সঙ্গে কিছু বাইরে ওই কাপ নুডলস, কুকিজ এইসব পাওয়া যাচ্ছে। বাট শিব ছাড়ছে, কিন্তু গন্ডগোল হচ্ছে যে দেখে কোনোভাবেই যেতে দেবে না। হ্যাঁ মানে এটা তো একটা মজা লাগতো গেলে আর কি। হ্যাঁ। আর ভালো করে আমাদের দর্শকদের তুই দেখাতেও পারতিস ব্যাপারটা আর কি, কিন্তু কিছু করার নেই, নিয়ম তো নিয়ম, একজন মানতেই সিমেন্ট হবে। করলাম, বললো না দেখে যাওয়া যাবে না। ঘড়িতে এখন ঠিক 7:10 যা ছেড়ে দিল, দেখা যাক কখন পৌঁছায়। সাধারণত 11:30 হচ্ছে রাইট টাইম, সময় লাগবে 4.5 ঘন্টা। জলপথে ভ্রমণের মজা হচ্ছে যে কোনো রকম কোনো ঝাঁকুনি নেই, মজার একটা দুলুনি আছে, ধুলো ধোঁয়া নেই, ধুলো ধোয়া নেই, কানের সামনে করে হর্ন দেওয়া নেই। ঠিক। এইসব যদি আপনি এনজয় করতে চান তাহলে অবশ্যই এদিক দিয়ে আসুন। তবে ওই যে বললাম, খরচ এবং সময় দুটোই কিন্তু বেশি। হ্যাঁ সে তো আর এখন অবশ্যই। হ্যাঁ, আর এখন কিন্তু চেন্নাই থেকে জাফনা অবধি ইন্ডিগোর ফ্লাইটও চালু হয়েছে। সেই সুতরাং জাফনা যেতে হলে আপনি চেন্নাইয়ে এসে কানেক্টিং ফ্লাইট ধরে জাফনা চলে যেতে এটা তো পারেন। আমাদের দ্বিতীয়বার আর কি শ্রীলঙ্কা যাত্রা। ঠিক। এবং এই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে জাফনা, বাত্তিকালোয়া, মান্নার হ্যাঁ। আর ট্রিঙ্কোমালি। না এর আগের তো শ্রীলঙ্কা যাত্রা আমরা পুষ্পক রথে চড়েই গেছি, পুষ্পক রথে উপবিষ্ট হয়ে আমরা শ্রীলঙ্কা পৌঁছেছিলাম। তবে দ্বিতীয়বারে আমরা সেই জন্যে সমুদ্রপথ পেরিয়ে যাওয়া মনস্থির করেছি। তবে মানে বজরংবালী সুলভ উল্লম্ফন ত্যাগ করে একদিক থেকে আরেক দিকে সেটা যাওয়ার একেবারে- চেষ্টা আমরা করিনি। না। আমরা এক্ষেত্রে অর্ণবপোতের সাহায্য নিয়েছি, সেটা একদম। করে একদিক থেকে আরেক দিকে যাচ্ছি মানে শ্রীলঙ্কায়। বাংলা ভাষাকে আবার নতুন করে রিডিসকভার করছে পৃথিবীর আরে দল। না না, এগুলো তো বাংলা ভাষাই, দুর্ভাগ্য বাঙালি ভুলে যাচ্ছে বাংলা। হ্যাঁ, এটা ফিশিং ট্রলার বোধ হয়। হ্যাঁ হ্যাঁ তাই। সিস্টেম কিন্তু পুরো প্লেনের মতো। একটা লাগেজ নিয়ে এই কেবিনে যাত্রা করতে পারবেন। যদি দুটো লাগেজ থাকে তাহলে একটা আপনাকে দিয়ে দিতে হবে চেক ইনে, যেটা আপনাকে ওই ওখানেই নিয়ে নেবে, ইমিগ্রেশনের পরেই নিয়ে নেবে। তবে মজার ব্যাপার হচ্ছে, মানে আমার থেকে আমার সুটকেসটা নেই, হ্যাঁ, আমার একটা পিট ব্যাগ আর একটা সুটকেস, সেই। কিন্তু এখানে যারা স্থানীয় লোকজন যাতায়াত করছেন প্রত্যেকেরই তিনটেও আছে, তিনটেও হ্যাঁ তিনটেও আছে। তাদের থেকে নেয়নি, হ্যাঁ তারা সব নিয়ে কেবিনে উঠে গেছে। একমাত্র আমার থেকেই দেখলাম নিয়ে নিল। যাই হোক, বাইরের লোক দেখি বোধহয় করেছে। আর ম্যাক্সিমাম অ্যালাউড ওয়েট হচ্ছে 10 কেজি, তারপরে আপনাকে কিনতে হবে। কিন্তু মানে সেটা যে খুব স্ট্রিক্ট সেরকম কিছু নয়। মানে আপনার সুটকেস যদি বড় হয়, তাতে যদি 20 কেজিও ওজন হয়, ওরা নিয়ে নেবে, অসুবিধার কিছু নেই। তবে সুটকেসের সাইজটা ম্যাটার করে, সেটা হচ্ছে 5 কিউবিক ফিট, যথেষ্ট বড়, 5 ফুট বাই 5 ফুট বাই 5 ফুট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালাউড সাইজ। এর বড় হলে আপনাকে কোথায় 1000 খানেক টাকা এক্সট্রা দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। ওই saintshubham.com ওদের যে ওয়েবসাইট আছে, সেখানে গেলে সমস্ত তথ্য পেয়ে যাবেন, ওখানে গিয়ে দেখে নিতে পারেন। আরও একটা কথা, আমি টিকিট যখন করেছিলাম অনলাইনে এই ওয়েবসাইট থেকে, তো এখানে ডিসপিউট হয়েছিল, মানে আমার ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু ওদের ওখানে পেন্ডিং দেখাচ্ছে। তো আমি কোনোভাবেই টিকিট আপডেট দেখতে পাচ্ছি না। তো আমি তখন ওদের মেল করি, ওদের কাস্টমার কেয়ারে ফোন করি, হোয়াটসঅ্যাপ করি, কেউ কোনো রেসপন্ড করে না। মানে এদের কোনো রেসপন্স সিস্টেমটা খুব পুয়ার আর কি। মানে অনেকবার ফোন করেছি, যেহেতু টাকা কেটে নিয়েছে 13,000 টাকা, আমি অনেকবার ফোন করেছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি। কাস্টমার কেয়ার থেকে ইমেলের রিপ্লাইও করেনি। তবে 48 ঘন্টা পরে ওদের থেকে একটা ইমেল পেয়েছিলাম, যাতে ওরা কনফার্ম যে টিকিট সেটা জানিয়েছিল। তারপর সিস্টেমে ঢুকে, মানে ওদের ওয়েবসাইটে ঢুকে লগ ইন করে দেখলাম যে না, টিকিটটা কনফার্ম হয়েছে। কিন্তু ফোনে কোনো রকম কোনো রেসপন্স ওরা করেনি ইমিডিয়েটলি। কী হলো, খাবার পাওয়া যাবে? হ্যাঁ, যা খবর পেলাম খাবার তো অবশ্যই পাওয়া যাবে, তবে বললো যে আধ ঘন্টা পরে আসতে, গরম গরম ইডলি হচ্ছে আর কফি, সেটা পাওয়া যাবে। ফাটাফাটি। প্রিমিয়াম ক্লাসে আমরা মোটামুটি 4 জন, আমরা 2 জন আর সামনে 2 জন আছে। তো ওনারা একটা জিনিস দারুণ ইনফরমেশান দিয়েছেন, সেটা হচ্ছে বললো ডান দিকে বসো। প্রিমিয়াম ক্লাসে কোনো সিটের নাম্বার নেই, যদিও আমার বোর্ডিং পাসে টিকিটে লেখা ছিল 15A 15B, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনে এখানে তাই কোনো সিট লেগেছিল। নাম্বার নেই, বললো যেখানে পারো বসে যান। ওনারা একটা হেল্প করেছেন, বললেন ডান দিকে বসো, বাদিকে সূর্যের রোদ লাগবে আর কি। নাগাপট্টিনামে গুটি কয়েক হোটেল আছে, ভাড়া মোটামুটিভাবে ওই 1,500 টাকা থেকে শুরু, 3,500 টাকা অবধি। আমরা যেটাই ছিলাম VPN রিজেন্সি,
বিপিএন রিজেন্সি। হ্যাঁ, VPN অনলাইনেই আমি গুগল ম্যাপ দেখে বার করেছি। তো সেখানে ভাড়া নিল 2600 টাকা ব্রেকফাস্ট ছাড়া। মানে প্লেনে যেমন বিমানবালারা লাইভ ব্যাপারটা বুঝিয়ে দেয়, এখানে ব্যাপারটা সেরকম না, এখানে রেকর্ডেড। রেকর্ডেড, তবে স্ক্রিনে দেখাচ্ছে। না, প্লেন যদি বিরাট বড় প্লেন যেগুলো হ্যাঁ, আমরা ইন্টারন্যাশনাল যেখানে গেছি সেখানেও কিন্তু সেখানেও একই রকম ব্যবস্থা থাকে। হ্যাঁ, recorded। মানে প্লেনে যেমন সবসময় মেঘবালিকা থাকে না, তেমন এখানেও মৎস্যকন্যার দেখা সবসময় পাবেন, যেমন কোনো ব্যাপার নেই, পাবেন না আর কি। এই যে ইডলি চলে এসেছে, এবং এটা প্রিমিয়াম ক্লাস যাত্রীদের জন্য ফ্রি। ও ফাটাফাটি, বড় কষ্ট করে খেতে হচ্ছে। হ্যাঁ, এইভাবে হ্যাঁ। খাওয়া যায় ভাই? এইভাবে খাওয়া যায়, সেই বলছি। টিভিতেও থালাপতির বই চলছে, আর থালাপতির এখন রাজত্ব, আর এখানে একটা থালাও দিচ্ছে না খাওয়ার জন্য, এরমভাবে খেতে হচ্ছে, দেখুন কি অবস্থা। ডায়লগ অফ দ্য ডে, ডায়লগ অফ দ্য ডে। থালাপতির রাজত্বের থালাও জুটছে না। আসে কোথা থেকে ওর মাথা এগুলো বলিস তো। এই যে আমরা ভারত ছাড়িয়ে যাব আর কিছুক্ষণের মধ্যেই। তারপরেই পক প্রণালী, আপনারা জানেন মাঝের এই জায়গাটা হচ্ছে পক প্রণালী, আর এই জায়গাটা হচ্ছে জাফনা। এখন এই হচ্ছে আমাদের সিচুয়েশন। অসাধারণ লাগছে দেখুন, ওয়াও। জাস্ট একটু ডেকটার দরজা খুলেছে, প্রচণ্ড দুলুনি। থ্যাংক ইউ। এখন 10:35, আমরা অনেকটাই চলে এসেছি। আর লিঙ্ক নেই বলে আমি ম্যাপেও দেখতে পাচ্ছি না ঠিক কতটা এলাম, তবে পক প্রণালী ওপরেই রয়েছি আমরা। আর একটু পরেই শ্রীলঙ্কায় ঢুকে যাব, মানে জাফনায় ঢুকে যাব। এক্সপিরিয়েন্স কীরকম? জলপথের এক্সপিরিয়েন্স ভালোই, তবে এতক্ষণ ওই টিভি চলছিল, গাক গাক করে আওয়াজ হচ্ছিল, হ্যাঁ, সেইটা একটু বিরক্তিকর ছিল, এছাড়া ঠিকই আছে। পৃথ্বীজি, মাঝে মাঝে যে জলোচ্ছ্বাস হচ্ছে আর ঢেউয়ের জল এসে এই জানালায় লাগছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে দেখতে, সেটাই। দেখুন, আমরা আগে যতগুলো জাহাজে চড়েছি, এই কদিন আগেও আমরা ফিলিপিন্সে চললাম, সেগুলো সাংঘাতিক বড় জাহাজ এবং অনেক বেশি স্টেবল। সেই এটা অনেক ছোট জলযান, মানে এটা কিন্তু জাহাজ বলাই যায় না। না না, এটা তো ক্যাটারম্যান নাকি? ক্যাটামেরানও বলা যাবে না এটা। সেটাও না, হ্যাঁ, কেন আমরা যেটা দার এস সালামের থেকে যেটা আমরা জাঞ্জিবার গেছিলাম সেটা ক্যাটারম্যান ছিল, সেটা ক্যাটামেরান, হ্যাঁ, সেটা এর থেকে আরো অনেক বেশি size স্টেবল, আছে। হ্যাঁ, স্টেবল। দুলুনি কম, কিন্তু এটাই প্রচণ্ড দুলুনি। তবে জলযাত্রাটা মজারই। হ্যাঁ, হ্যাঁ, এরকম কোনো সন্দেহ নেই। আর বহুবার ঘন্টাখানেক বহু আছে। জায়গায় আমরা দুজনেই এটা বলেছি যে জলযাত্রা সব থেকে ভালো। ল্যান্ড দেখা যাচ্ছে এখানে, আমরা প্রায় চলে এসেছি। আর মনে হয় 3-4 নটিক্যাল মাইল বাকি আছে। আচ্ছা, আমি তখন একটু ভুল বলেছি, সেটা হচ্ছে আমি বলেছিলাম 180 নটিক্যাল মাইল ডিস্ট্যান্স নাগাপাট্টিনাম থেকে জাফনা, সেটা ভুল। অ্যাকচুয়াল ডিস্ট্যান্স হচ্ছে 62 নটিক্যাল মাইল। আমি ভুল বলেছি কারণ আমি গুগল করেছি, আর গুগল আমাকে ওটা দিয়েছিল 180 নটিক্যাল মাইল। 180 নটিক্যাল মাইল মাত্র 5 ঘন্টায় চাপের। আচ্ছা, এই যে জলযান যাতে করে আমরা যাচ্ছি, এর স্পিড হচ্ছে ম্যাক্সিমাম 16 নটিক্যাল মাইল, আর এখন চলছে 13 নটিক্যাল মাইলে। 62 নটিক্যাল মাইল মানে একে 1.8 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে কিলোমিটার। চলে এসেছি প্রায়, ঘড়িতে এখন সময় প্রায় 12টা বাজতে চলেছে, 11:15 থেকে একটু বেশি, 3-4 মিনিট, মানে 12টা নাগাদ আমরা ঢুকে যাব। 12টা কি 12:05 ভিড়ে গেছে জেটিতে। ঘড়িতে ঠিক 12টা বাজে, একদম ডট 12টা। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সময়ের কোনো পার্থক্য নেই, আমাদের একই সময়, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর শ্রীলঙ্কান স্ট্যান্ডার্ড টাইম সেম, কিন্তু টাকার পার্থক্য আছে। আমাদের 1 INR সমান হচ্ছে 3.5 শ্রীলঙ্কান রুপি। তাহলে একটু মানে উন্নতি হয়েছে। আমরা যখন প্রথমবারে ছিলাম তখন বোধহয় আমাদের 25 টাকা, ওদের 100 টাকা, 1/4 মতো বোধহয়। হ্যাঁ, 1/4 ছিল, এখন 1/3, না 1/3-এর একটু বেশি। যাই হোক, এই হচ্ছে LKR-এর সঙ্গে INR-এর সম্পর্ক। চলুন নাবা যাক। এই ছিল আমাদের জলযান শিবগঙ্গাই। আর এখন এখানে নেবে এই বাসটা দাঁড়িয়ে আছে, বাসে করে আমাদের যেতে হবে। মানে এখান থেকে দূর আছে মনে হয়, পুরো ফ্লাইটের মতো ব্যাপার। যেমনি ফ্লাইট থেকে নেমে বাসে করে আবার
টার্মিনালে যাই সেরকম, তবে এখানে টার্মিনাল বলছে জাস্ট 500 মিটার। এবার এটা সিকিউরড এরিয়া, ইমিগ্রেশন কাস্টমস করে বেরিয়ে তারপর আবার ক্যামেরা অন করছি। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, তারপর এই জায়গায় এনে বসিয়ে রেখেছে সবাইকে, জানি না কেন, মানে অনেকক্ষণ হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:05, তো আমরা 12:15টায় এসেছি। আরও কতক্ষণ লাগবে কেউ বলতে পারছে না, তবে মনে হয় এরপর কাস্টমস চেকিং হবে। তবে আমাদের লাগেজগুলো আসছে, যেগুলো চেক ইন লাগেজ হিসেবে দিয়েছিলাম, সেটাই সেগুলো আসবে, তারপর কাস্টমস চেকিং হবে, তারপর ছাড়বে। মানে নামার পরে কিন্তু অনেক আবার ঝামেলা আছে। যাই হোক, আমি বেরিয়ে নিই, তারপর বলছি। Ajit, how are you? I'm fine. How are you? Thank you. আই এম ফাইন অ্যাজ ওয়েল। আরে ও দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। Thank you. How are you? এই অজিত, মনে আছে আপনাদের? স্যার, দিস ইজ স্পেশাল, রাইট? Yeah. Oh, that's good. Now the Colombo Airport area, bhai. Okay, how are you, my friend? Very good, very good. You are looking and I'm very rich man now. Oh, it's okay. Chalo. But first we should have some tea or coffee. Okay. দারুণ লাগছে আবার শ্রীলঙ্কায় এসে আবার অজিতের সঙ্গে দেখা হয়ে, দুর্দান্ত লাগছে। আচ্ছা, এখন ঘড়িতে সময় হচ্ছে 1:35, আমরা বাইরে এলাম। আমি বলে দিচ্ছি, এই যে লাগেজটা, যেটা আমি এই আমার ব্যাগটা, এটা আমি চেক ইনে দিয়েছিলাম। এবার কি হয়েছে, শিপ থেকে এই লাগেজটা আসতেই দেরি হলো, তারপর এটা এলো, তারপর কাস্টমসে দেওয়া হলো, ছাড়লো। কাস্টমসে কিছু চেক করেনি, এমনিতেই ছেড়ে দিয়েছে, মানে দেখলো জাস্ট ছেড়ে দিল, তবে অনেকে আবার খোলাচ্ছে। তো এই সব করেই দেরি হয়ে গেল। ইয়া, লেটস গো। ইজ দিস দ্য নিউ কার অর দ্য সেম ওয়ান? Yeah. The new one? This is you are. This is you. You are car. Thank you, it's you. But this is good. I mean, Yes. which Honda vessel. Honda? Honda. Okay, Honda vessel G. very good. Yeah. Very good. Not me. You are Fitpajit Fuga. No. Yeah. Okay, You are helping and buy. We are No. very happy. we are very happy for you. You are doing well. We are very happy. Yes. Okay. My lord, you are Fitpajit and you are. It's No, okay. It's no, all no. your hard work that actually paid. You are a very good man. You know some people, everybody tell you, Mr. Shivaji and Preetajit, very good people, very good people. Especially Preetajit sir, tell him, very good singer. Your voice, very good, tell him. Right. My sir. Yeah. बहुत अच्छा लगा, মানে খুব ভালো হলো, খুব ভালো লাগছে আমাদের এতদিন পর আবার দেখা This হয়। one ka, Mr. Preetajit and Mr. Shivaji bhai to give to me help. I'm too ka bhai. Lot of customers can come and help me. Lord want to see India, everybody, very good people help me. Thank you. But Thank it is you. your hard work and it's all your work that actually Thank paid. That's you are a very good person, no? That's why. Let's go. That's why. Okay. Lord is with you. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাফনা থেকে। ওয়েলকাম টু জাফনা। দারুণ সুন্দর লাগছে, আবহাওয়া দুর্দান্ত, আর সেই সঙ্গে মনে পড়ছে অতীতের সেই দিনগুলোর কথা, যখন খবরে আমাদের ন্যাশনাল নিউজ চ্যানেল এবং বাংলা নিউজ চ্যানেলের প্রত্যেক দিন এই জাফনার উল্লেখ থাকতো। একটা অন্ধকারাচ্ছন্ন অতীত রয়েছে জাফনার, আপনারা সবাই জানেন। এলটিটি ডেরা ছিল, প্রভাকরণের ডেরা ছিল এই জাফনা, এবং প্রত্যেক দিন ছোটোবেলায় আমরা খবরে এই জাফনায় কিছু না কিছু ঘটনা শুনতে পেতাম। সেই জাফনাতে আজকে আমি এবং পৃথ্বীজিৎ, সঙ্গে অজিত, আর ঘুরে বেড়াচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, জাফনার সমস্ত তথ্য শেয়ার করব। এখন কিন্তু জাফনা পুরোপুরি পিসফুল, আপনি এই সাইড ঘুরতে পারেন, আসতে পারেন, ট্রিঙ্কোমালি বেড়াতে পারেন, আবার বাতিকালয়তেও যেতে পারেন। এখন দারুণ সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে এই অঞ্চলে, ডেভেলপ করেছে, এবং হোটেলও খুব সুন্দর রয়েছে। ট্যুরিজমের জন্য ফুল সাপোর্ট রয়েছে শ্রীলঙ্কা গভর্নমেন্টের। আরও একটা কথা, সেটা হচ্ছে যে যদি আপনারা এই সাইডে আসেন, জাফনা, ট্রিঙ্কোমালি, বাটিকালোয়া, তাহলে অবশ্যই জুন থেকে শুরু করে অক্টোবরের ফার্স্ট উইক অবধি চুজ করুন এই সময়টা। কারণ এই সময়টায় এই অঞ্চলে সি নর্মাল থাকে, শান্ত থাকে। আর দক্ষিণে মিরিসা, গল, বেন্টোটা, ওই জায়গায় কিন্তু সি এখন রাফ। আবার ঠিক উল্টো জিনিসটা হয় নভেম্বর থেকে শুরু করে মে অবধি। তখন দক্ষিণে বা পশ্চিমে
তখন সি শান্ত হয়ে যায়, সমুদ্র শান্ত হয়ে যায়, এই দিকটা তখন রাফ থাকে শীতকালে। এই যে জায়গাটা যেখানে এসে আমরা ল্যান্ড করলাম ফেরি থেকে, এটা হচ্ছে কেকেএস। তো এখানে একটা স্টেশন রয়েছে, কলম্বো থেকে ট্রেনও চলে কেকেএস এর, মানে যদি আপনারা ফেরিতে করে এসে এখান থেকে যেতে চান তাহলে কলম্বো চলে যাওয়ার ট্রেন পাবেন। এই ফেরি থেকে জাফনা হচ্ছে জাস্ট 18 কিলোমিটার। আমি বলছি জায়গাটার নাম কেকেএস, আসলে জায়গাটার নাম হচ্ছে কাঙ্কেশনথুরাই, সেই জন্যই এই শর্ট ফর্মে কেকেএস বলে সবাই। এই হচ্ছে কাঙ্কেশনথুরাই রেলওয়ে স্টেশন, ট্রেন দাঁড়িয়ে আছে। এটা এদিকের শেষ রেলওয়ে স্টেশন। এখান থেকে কলম্বোর যেতে ট্রেনে সময় লাগবে ঘন্টা 6, তার বেশি নয়। শ্রীলঙ্কা দেশটা খুব ছোট, আপনারা জানেন, তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল টাইমটা খুব কম। ইটস লোকাল বাস, রাইট? Yeah, Jaffna KKS. জাফনা কেকেএস, ও জাস্ট 18 কিলোমিটার। বিশ্বাস করুন এতটুকুও গরম নেই, বরং চরম হাওয়া। হ্যাঁ, আগের বার মনে আছে স্টেশনে লাইব্রেরি ছিল। এখান থেকে কলম্বো অবধি ভাড়া হচ্ছে, কলম্বো ফোর্ট অবধি থার্ড ক্লাসে 600 টাকা আর সেকেন্ড ক্লাসে 1200 টাকা। এখানে সুন্দর করে একটা ম্যাপ দেওয়া আছে, আর এই আশেপাশে কোন জায়গা যাওয়া যেতে পারে টুরিস্ট হিসেবে তার একটা বিবরণ আছে, সঙ্গে ডিস্ট্যান্স। স্টেশনটা একবার দেখুন, প্রথমে হচ্ছে গার্বেজ এরিয়া, গার্বেজ রাখার জন্য এটা, তারপর রিডিং এরিয়া, প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। কত সুন্দর একটা স্টেশন হতে পারে। এখানে দেখুন বসার চেয়ার রয়েছে, আগের বারও আমরা দেখিয়েছিলাম স্টেশনে এখানে বই থাকে, অনেক বই বসে আপনি পড়তে পারেন। অসাধারণ ব্যাপার, এই কনসেপ্টটা আমার দারুণ লেগেছে, মানে অসাধারণ, ইটস গ্রেট, ইটস গুড। এখানে সুন্দর টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। আপনি এখানে বসে অথবা এইখানে বসে পড়াশুনো করতে পারেন, গল্পের বই পড়তে পারেন। আর এই হচ্ছে ট্রেন, এই হলো প্ল্যাটফর্ম। কাঙ্কেশনথুরাই বা কেকেএস স্টেশনে রয়েছি আমরা। ওয়াশরুমের জন্য এবং এখানে দেখুন ওয়াশরুম। আর স্টেশনে ফুল গাছের ইউটিলাইজেশনটা বা গাছের ইউটিলাইজেশনটা একটু দেখুন, কতটা সুন্দর একটা স্টেশন হতে পারে। দেখুন কতটা সুন্দর সাজানো গোছানো এই স্টেশনটা। অজিত যা বলছে যে এই ইন্টারসিটি ট্রেনে, এই যে এই ট্রেনটা, এটা করে এখান থেকে কলম্বো যেতে সময় লাগবে 7 ঘন্টা। ওই ট্রেনটা তো চলে গেল, ও পাশে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। অপূর্ব সুন্দর রেলওয়ে স্টেশন। হ্যাঁ, আর ট্রেনটার কালার দেখেছো, মেরুন হলুদ, সবুজ মেরুন লাল হলুদ হয়, এটা মেরুন হলুদ। মানে যোগ হয়ে গেছে, মিশে গেছে, বুঝতে পারি মিশে গেছে। ঠিক, লেটস গো। ভাই গরম কিন্তু একেবারেই নেই, ভাব। ওয়েদারটা খুব সুন্দর, এরকম প্লেজেন্ট ওয়েদার হবে আমি ঠিক ভাবিনি। আজ এখানে কেন সমুদ্রের পাড়ে কালকে চেন্নাইতে নামার পরেও বা নাগাপট্টনমে এসেছিলাম, সেখানেও একটা গরম ছিল, কিন্তু এখানে আসার পর সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দারুণ দারুণ ওয়েদার। এখন বাজে ঘড়িতে সময় হচ্ছে 1:53। হ্যাঁ, রোদেরও তেজ নেই, আকাশে একটু মেঘ রয়েছে এখন এদিকে, যদিও সকালে নীল আকাশ ছিল। এই দেশটায় সব কিছুই এত পরিষ্কার পরিচ্ছন্ন না, সবুজে সবুজ, প্রচুর গাছপালা এখানে। আমাদের দক্ষিণ ভারতেও তাই। এই যে জায়গা জাফনা, মানে নর্থ এবং নর্থ ইস্ট, জাফনা, বাট্টিকালোয়া, ট্রিঙ্কোমালি পুরোপুরি তামিল অধ্যুষিত এবং প্রচুর পরিমাণে হিন্দু টেম্পল রয়েছে এখানে। এখানে একটা গোপুরম দেখা যাচ্ছে, এটাও একটা মন্দির। এরকম মন্দির এখানে প্রচুর। একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে রাস্তাঘাটে এতটুকুও ময়লা পড়ে নেই, একটা প্লাস্টিকও পড়ে নেই, একটা কাগজও পড়ে নেই। এতটাই নিকানো, এতটাই পরিষ্কার। এখানে লাঞ্চ করব পৃথ্বীজিৎ, লাঞ্চ তো করবো এখানে, ঠিক আছে, কিন্তু কোকোনাট ভুললে কিন্তু চলবে না। এ হরিবোল স্কোয়ার, দোকানের নাম হরিবোল স্কোয়ার, রেস্টুরেন্টের নাম। এই দেখুন, রেস্টুরেন্টের নাম হচ্ছে হরিবোল স্কোয়ার।
এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, একটা অমলেটও দিয়েছে ওপরে, আর এখানে কিছুটা চাটনি দিয়েছে, চিকেন আছে। এই যে এই একটা পোর্শন আমরা দুজনে ভাগ করে খাবো। এটা হচ্ছে চিংড়ি ফ্রাই, আর এটা হচ্ছে চিকেন। এক পোর্শন না নিয়ে হাফ পোর্শন নিলেই হতো। চিংড়িটা ফেলাবার, ফ্রাইড রাইসটা দারুণ করেছে, কিন্তু এইটা কিন্তু ব্ল্যাক পেপার তোকে একটু দিয়ে দেখি। তার আধিক্য বেশি, ভালোই লাগছে। আর যে চাটনিটা দিয়েছে এটা মনে হয় লঙ্কা, শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা, তেঁতুল, আসলে কী আছে, কিন্তু যাই হোক এটা ঝাল বাপসে, সাংঘাতিক ঝাল। ঝাল আছে কিন্তু। চিকেন কেমন গেলি? ধোসার সঙ্গে এর আগে তো সম্বর খেয়েছি, হ্যাঁ, কিন্তু এই সম্বর চিকেনই প্রথমবার খাচ্ছি আমি। একদম সম্বর চিকেন, 10 মিনিট গলা চাট। হ্যাঁ, কী আর করা যাবে, কিন্তু বাকি ওভারঅল খাবার ভালো। এখানে একটা বিরাট বড় হনুমানজির মূর্তি, বিরাট বড় মূর্তি, আর পাশেই একটা মন্দির রয়েছে। খাবারের বিল হয়েছে 3350 LKR। অজিত বিল দিতে দিচ্ছে না আমাদের, কারণ বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। অজিত কিছুতেই বিল দিতে দিচ্ছে না। আমি বললাম একবার দিয়েছো ঠিক আছে, পরের বার থেকে নয়। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে, মনের মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছে এখানে এসে। এই যে বাড়িটা দেখছেন, এটা জাফনায় আমাদের দুদিনের আস্তানা, দুরাতের আস্তানা। এর নাম হচ্ছে মুনরিল গেস্ট হাউস। গুগল দেখে এটাকে বার করলাম, তো ঘর ভাড়া পড়ছে ভারতীয় টাকায় 3000 টাকা। অসাধারণ ঘর এবং অসাধারণ গেস্ট হাউস। আমরা এখন বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে, দেরি হয়ে যাচ্ছে কারণ ফোর্ট আর বাজারটা আজকে দেখব, জাফনা ফোর্ট আর বাজার। তো ওটা দেখে আসি, তারপর আপনাদের এই গেস্ট হাউসটাও দেখাবো, কতটা সুন্দর এই গেস্ট হাউসটা দেখবেন। যদি শ্রীলঙ্কায় আসেন, হুট করে এই জায়গা দেখলে পরে সাউথ ইন্ডিয়ার কোনো জায়গা মনে হবে, মানে এটা যে আলাদা দেশে রয়েছি আমরা, এটা কিন্তু মাঝে মাঝেই বিস্তৃত হচ্ছে আর কি। আসলে মানুষজন, সব কিছু একই রকম, বিশেষ করে দক্ষিণ ভারতের সঙ্গে বিরাট সাদৃশ্য। এই যে চৌমাথায় এসে দাঁড়ালাম আমরা, বাঁদিকে চলে গেছে হচ্ছে মার্কেট রোড, সোজা জাফনা ফোর্ট। আমরা সোজাই যাব, আগে ফোর্ট দেখব, তারপর মার্কেটে আসব। এই হচ্ছে সেই বিখ্যাত জাফনা লাইব্রেরি। টিকিট হচ্ছে ফুল, মানে বড়দের জন্য 1675, আর হাফ হচ্ছে 838 LKR। তবে গল্প রয়েছে, সেটা হচ্ছে যদি সার্কভুক্ত দেশের নাগরিক হন তাহলে পাসপোর্ট দেখিয়ে সেটা হাফটাই দিতে হবে, মানে $2.5 ইকুইভ্যালেন্ট দিতে হবে। তো আমরা $5 দিলাম, ঢুকছি জাফনা ফোর্টে। সমুদ্রের তীরে এই জাফনা ফোর্ট তৈরি করেছিল পর্তুগিজরা 1618-19 সালে। তারপর 1658-তে দখল নিয়ে নেয় ডাচরা। তারপরে 1795-তে এই ফোর্টের দখল যায় ব্রিটিশদের কাছে। চারিদিকে এরকম পরীক্ষা করা রয়েছে। এই হচ্ছে মূল দেওয়াল ফোর্টের ভেতরে যাওয়ার, আর এই দিকে সমুদ্র। ঐতিহাসিক এই ফোর্ট পর্তুগিজরা মূলত তৈরি করেছিল তাদের বাণিজ্য তরিদের রক্ষা করার জন্য। পরবর্তীকালে ডাচরা কিন্তু এর মেইন রিকনস্ট্রাকশন এবং এক্সটেনশনগুলো যা হয়েছে ডাচেদের আমলেই হয়েছে। এখানে পুরনো কামানের গোলা রাখা আছে, আর এই হচ্ছে পুরনো সেই কামান, জং বাহাদুর কামান, জং বাহাদুর। হ্যাঁ, জং ধরে গেছে তো তাই। এই জাফনা ফোর্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ডিউরিং দ্য সিভিল ওয়ার। 2009 সালে ফাইনাল ওয়ারটা যখন হচ্ছিল, তখন সবচেয়ে বেশি গোলাবর্ষণ করা হয় এই জাফনা ফোর্টের উপর, এবং তাতেই মানে 95% অফ দ্য ফোর্ট ডিস্ট্রয়েড। মানে আজকে যে ধ্বংসাবশেষগুলো আমরা দেখছি, এটা মেনলি 2009-এর পরেই। 2009-এর পর। হ্যাঁ, তার আগে তবুও ছিল বোধহয় অনেক। তার আগে এটা ছিল এলটিটির গ্যারিসন। হ্যাঁ, গাড়ি, ঠিক আছে, তো মানে এলটিটির একটা এপিসেন্টার, মানে কেন্দ্র ছিল এই জাফনা ফোর্ট। মানে এখানে প্রভাকরণ চলে বেড়াতো আর কি, হেঁটে বেড়াতো। হ্যাঁ। এটা লেখা আছে কোনো একটা বেল টাওয়ার ছিল। আসলে এই ফোর্টটা পুরোটাই ছিল পেন্টাগন শেপের। বিশেষ কিছু অবশিষ্ট নেই এই জাফনা ফোর্টের, বেশিরভাগটাই নষ্ট হয়ে গিয়েছে। ডিউরিং দ্য
এলটিটি পিরিয়ড, এখানে বিশেষ করে 2009 সালে যে যুদ্ধ হয় তাতে আরও বেশি করে ধ্বংস হয়ে যায় জাফনা ফোর্ট। ম্যাক্সিমামটাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু রেনোভেশনের কাজ টুকটাক এখন শুরু হচ্ছে, চারিদিকে হচ্ছে আর কি। বিশেষ করে 2009 সালের যুদ্ধে আরও বেশি করে ধ্বংস হয়। হ্যাঁ, সেই তারপরে আরও বেশি হয়েছে আর কি। এখানে দেখছিলাম যে ডাচদেরকে এই 1636 সালে হ্যাঁ। ক্যান্ডির যে রাজা ছিল, রাজা সিনহা লেখা আছে, মানে পর্তুগিজদেরকে যাতে প্রতিরোধ করা যায় বা তাড়ানো যায় তার জন্য সাদরে আহ্বান জানিয়ে নিয়ে এসেছিল। তারপরে যা হয় খাল কেটে কুমির আনার গল্প আপনারা শুনেছেন, ব্যাপারটা তাই হয়েছিল। পুরো জায়গাটা মাঠ। ওই দিকে একটু পাঁচিলের দিকে হয়তো একটা ওঠা যাবে। চার্চ ছিল ভেতরে, এই যে এখানেই রোমান ক্যাথলিক চার্চ ছিল, পর্তুগিজরা যা বানিয়েছিল এই ফোর্টের ভেতরে 1706 সালে। হ্যাঁ, চার্চটা বানিয়েছিল পর্তুগিজরাই, পরে 1706 সালে একজন ডাচ, তার নাম ক্রুজ ক্লার্ক বোধহয়, তিনি এখানে ওই পুরনো চার্চটাকে রিপ্লেস করে আবার নতুন চার্চ বানিয়েছিলেন। বর্তমানে এই অবস্থা। এখানে দেখুন লেখা রয়েছে 1780। এবার দেখুন জাফনার পাবলিক লাইব্রেরি, এটা নতুন করে আবার তৈরি করা হয়েছে। পুরনো লাইব্রেরি বিল্ডিং সেই 2009-এর যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাফনার কথা যদি বলি, তবে সবার প্রথমে যে দুটো জায়গার কথা মাথায় আসে জাফনায়, তার প্রথমটা হচ্ছে অবশ্যই জাফনা ফোর্ট, আর দ্বিতীয়টা হচ্ছে আমার সামনে যে ক্লক টাওয়ার রয়েছে, সেই বিখ্যাত জাফনা ক্লক টাওয়ার। এই হচ্ছে সেই ক্লক টাওয়ার যা তৈরি হয়েছিল 1882 সালে। 1875-এ এখানে ভিজিট করেন আলবার্ট এডওয়ার্ড, প্রিন্স অফ ওয়েলস। তার এই যাত্রাকে স্বাগত জানাতেই এই ক্লক টাওয়ারটা পরবর্তীতে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি কী হয়েছিল, 1875-এ যখন আলবার্ট এডওয়ার্ড এখানে আসবেন বলে জানা গেল, তখন স্থানীয় গভর্নমেন্ট বিভিন্ন জায়গা থেকে চাঁদা বাবদ, তার ভিজিটকে স্বাগত জানানোর জন্য চাঁদা বাবদ 10,000 টাকা তোলেন। তার মধ্যে 4,000 টাকা খরচ করা হয় তাকে স্বাগত জানানোর কাজে, বাকি 6,000 টাকা বেঁচে যায়। সেই 6,000 টাকা দিয়ে পরবর্তীকালে 1780-তে ঠিক করা হয় যে এরকম একটা ক্লক টাওয়ার তৈরি করা হবে। সেই জন্যই 1782-তে এটা কমপ্লিট হয়। আমরা এবার যাচ্ছি নাল্লুর কন্ডাস্বামী টেম্পলে, মুরুগানের টেম্পল, মানে কার্তিকেয়র মন্দির। বলা হয় সারা শ্রীলঙ্কায় এটা অন্যতম একটা জাগ্রত মন্দির। তৈরি হয়েছিল 10ম শতকের মাঝামাঝি সময়ে, 11 শতকের মাঝামাঝি সময়ে চোলা রানী এখানে একটি নাল্লুর কুইনের মূর্তি প্রদান করেন। তারপর পর্তুগিজরা এই মন্দিরটা ধ্বংস করে দেয় 1651 সালে। 1734-এ আবার ডাচরা এই মন্দির পুনর্নির্মাণ করান। এই হচ্ছে মন্দিরের পাঁচিল, বিরাট বড় মন্দির, বিরাট বড়। এখানে কোনো ক্যামেরা, মোবাইল, ব্যাগ এই সব কিছু নিয়ে প্রবেশ নিষিদ্ধ, এবং পুরুষদের ওপরে জামা ছেড়ে ঢুকতে হবে, খালি গায়ে ঢুকতে হবে। তো প্রীতিজিৎ তো যাবি না? না না, আমি তো বললাম যেখানে সেখানে নগ্নগাত্রে ঢোকা আমি এটা পছন্দ করি না। আর আমি এটা বিশ্বাস করি, আমি আগেও বলেছি, যেহেতু আমি ধার্মিক, সেহেতু ভগবান ছাড়া অন্য কোনো ব্যাপারে, বিষয়ে, কারোর ওপর আমার কোনো বিশ্বাস নেই। আর এটা ভগবান এই ধরনের কথাবার্তা বলেন না, সেটাও আমি জানি, মানুষই বলেছে। মানুষের বিধান আমি মানি না। নিন এবার কমেন্ট বক্স ভরিয়ে দিন, আমি যাই যাও। দর্শন করে আসি, দেখে আসি। আমি যাচ্ছি তার কারণ হচ্ছে ভেতরটা দেখবো, এত দূর এসেছি সেই জন্য দেখতে তো হবে আমাকে, দেখে আসি, তারপর বলবো আপনাদের কি দেখলাম। অসাধারণ সুন্দর মন্দির, আপনাদের দেখাতে পারলাম না, আফসোস রইল। কিন্তু আপনারা যদি আসেন জাফনাতে, অবশ্যই নাল্লুর কন্ডাস্বামী টেম্পল এটা ভিজিট করবেন। আমি যখন ঢুকলাম মন্দিরে, তখন মুরুগানকে বার করে ময়ূরের ওপর চড়িয়ে, একটা গাড়ির ওপর ময়ূরের ওপর মুরুগানকে বসিয়ে পুরো চারদিকে ঘোরানো হচ্ছিল, এবং আমি সামনাসামনি দেখলাম, খুব ভালো লাগলো। এবং বাজনা বাজছিল, আরতি কাইন্ড অফ থিং হলো, দারুণ লাগলো। আর আরও একটা মূর্তি দেখলাম, যেটা আমি একটু আগে বললাম না, ওই চোলা কুইন, 11 শতকের মাঝামাঝি সময়ে যে চোলা কুইন ছিলেন উনি, আমি নামটা ভুলে গিয়েছি, উনি একটা মূর্তি এখানে দেবী মূর্তি দিয়েছিলেন, তাকে বলা হয় নাল্লুর দেবী মূর্তি।
এই নাল্লু দেবীর মূর্তিটাও খুব সুন্দর, দুর্গা মূর্তি, সেটাও দেখলাম খুব সুন্দর। জাফনার ফেমাস হচ্ছে রিও আইসক্রিম, ওই যে সামনের দোকানটা দেখা যাচ্ছে, মানে এটা সাংঘাতিকভাবে জাফনায় ফেমাস, ইন্টারনেট খুলে সার্চ করলেই পাবেন। চলুন দেখা যাক। অজিত, লেটস হ্যাভ রিও আইসক্রিম। চলো দেখি রিও আইসক্রিম খেয়ে কীরকম লাগে। অনেক রকমের অপশান আছে এখানে। এই দেখুন, এটা হচ্ছে আইসক্রিম সিজলার, এটা মেগা স্পেশাল। এখানে 4 রকমের ফ্লেভার রয়েছে, 2 রকমের জেলি রয়েছে, Please, please. আবার ফ্রুট স্যালাড Don't do that. রয়েছে। চরম ব্যস্ততা। এই হলো সুপার স্পেশাল, তাই তো? মেগা স্পেশাল। মেগা স্পেশাল আইসক্রিম রিও, মানে এটা 4 জন কেন, এটা 6 জনে খাওয়া যাবে। দেখেই বেশ আনন্দ হচ্ছে আমার। চল চল, চলো চলো। এই দারুণ দিয়েছে। দারুণ বলে দারুণ, খা খা। খাচ্ছি। আই উইল টেক। কেমন কেমন? খেয়ে প্রাণের মধ্যে দিয়ে, ওই যে তোর বাসায় কি যেন বলিস, যে জিরে, বেটোফেন, মোৎসার্ট, বাখ ছোট ছোটাছুটি করছে, সেরকম একটা ব্যাপার আর কি, বুঝলি না? আহা আহা, খাও খাও খাও। দেখ, ওপরের এই হলুদটা কি আম নাকি? কথা হবে না, কোনো কথা হবে না। আহা, ওপরে আবার ওয়ালনাট ছড়িয়ে দিয়েছে। ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, ভেরি নাইস। অসাম। এটা মিস করবেন না এখানে এলে। ওপরে তো 4 রকমের ফ্লেভারের স্কুপ দিয়েছে 4টে, আর নিচে আবার ফল আছে। এই যে দারুণ বলে দারুণ, এবং সস্তা। আমাদের ওখানে এই দামে এটা পাওয়া যাবে না। এটা 700 এলকেআর নিল না, 700 কেন নেবে, এটা 500 এলকেআর নেবে। 500 এলকেআর, তার মানে সাড়ে- 3.5 দিয়ে ভাগ কর, 150 টাকা। এটা সেটাই বলছি, এ তো অসম্ভব আমাদের ওখানে বড়। 150 টাকাও না, হ্যাঁ ওই 150 টাকা। দরকার নেই, ভেরি চিপ। রাইট। জম্পেশ আইসক্রিম খাওয়া হলো, এবার বাজার দেখবো জাফনার। চলুন, আগে ডলার ভাঙাতে হবে, কারণ আমাদের যে হোটেল নিয়েছি সেখানে ডলারে টাকা নেবে না, এলকেআর দিতে হবে। দেখে নিই, এখানেই মানি এক্সচেঞ্জ রয়েছে, আগে টাকা ভাঙিয়ে নিই, তারপরে মার্কেটটা ঘুরবো। ওইখানে আছে মারুথি মানি এক্সচেঞ্জ, দেখা যাক। 336 টাকা করে পেলাম পার ডলার। আমরা $200 ভাঙিয়ে নিলাম, কালকেও অনেক খরচা আছে। এখানে বেটার রেট পাওয়া গেল। যেটিতে $50 ভাঙিয়েছিলাম সেখানে দিয়েছিল 328 টাকা করে। এই দেখুন, একদম লোকাল মার্কেট জাফনার, প্রচুর ফলের দোকান। ম্যাঙ্গো হাউ মাচ দিস ওয়ান? 1 kilo, 1,500. 1500 1 কিলো, মানে প্রায় 500 টাকার কাছাকাছি 1 কিলো। থ্যাংক ইউ ভাই। আমরা 80 টাকায় আম খাচ্ছি, তাও আবার হিমসাগর। হ্যাঁ, এখানে কত? তবে আমরা গিয়ে আর ফেরত পাবো না। এখানে প্রায় 500 টাকা 1 কেজি। প্রচুর পরিমাণে ফল বিক্রি হচ্ছে এখানে। এই দেখুন, হাউ মাচ ইজ দিস ওয়ান? 1 kilo, 800। বাবা, এখানে ফলের দাম তো সাংঘাতিক। 800 টাকা কিলো পেয়ারা। পেয়ারা দরাদরি করাতে 700 এলকেআরে দিল। এইখানে 3 পিস আপেল নিলাম 700 এলকেআরে। 2009-এর আগে এখানে এইভাবে ঘুরে বেড়াচ্ছি জাফনায়, এটা একটা কল্পনাতীত ব্যাপার ছিল। আমার একটা হাওয়াই চটি কিনতেই হবে, খুব জরুরি, কিনে নিই। দেখি এখানে কত দাম। হাওয়াই চপ্পলের দাম এখানে বেশি, একদম সাধারণ মানের হাওয়াই চপ্পল চাইছে 650 এলকেআর। আমি দেখি ফুটপাতে পাই কিনা। আর ক্রক্সগুলোর দাম তো আরও বেশি, 2500 এলকেআর। এগুলো সাধারণ ক্রক্স, লোকাল ক্রক্স। এই জুতোটাই নেওয়া হলো, হাওয়াই চটি, 1350 এলকেআর। মানে এটা একটু বেটার কোয়ালিটির। রাস্তা ক্রস করব, গাড়ি কিন্তু অটোমেটিক্যালি দাঁড়িয়ে গেল। গাড়ি দাঁড়িয়ে গেল আমরা ক্রস করব বলে। আমাদের ওখানে কখনো এটা হবে না। কলকাতায় হবে বলুন তো? হবে না। বিরাট বড় বাস স্ট্যান্ড, এবং এখান থেকে আপনি ক্যান্ডি, কলম্বো সব জায়গার বাস পাবেন। লোকাল বাস তো আছেই, সেই সঙ্গে দূরপাল্লার বাসও এখান থেকে ছেড়ে যায়। এখানে বিখ্যাত হচ্ছে এই মুরুক্কু। এই মুরুক্কুগুলো হচ্ছে এখানকার বিখ্যাত।
জাফনার। এবং এই সাইডে মুড়ি খুব দুর্দান্ত হয়, চানাচুরও ভালো হয়। அடங்கி அம்பு இந்த இடமதில் கிடைக்காதது அன்பு இயேசுவின் அன்பு. চলুন এবার জাফনার তরকারি বাজারটা দেখুন। এই হচ্ছে জাফনার তরকারি বাজার, বিরাট বড় বাজার। যদিও এখন অনেক দোকানই বন্ধ, আমার মনে হয় সকালবেলা এলে এখানে একটা আলাদা রূপ পাওয়া যাবে। এখানে পেয়ারা চাইছে 600 টাকা কিলো, আর আম 800 টাকাই। চারিদিকে তো কাঁঠালের গন্ধে মমা করছে ভাই। হ্যাঁ, আর এখানে দেখুন প্রচুর বাদাম, কাজু, কিশমিশ, আরও অনেক রকমের কিছু রয়েছে, মশলাপাতি রয়েছে। ও এইগুলো কি? চানাচুর, বিস্কুট সবই রয়েছে। হ্যাঁ, সবই রয়েছে। মানে আমাদের ওখানে থেকে কোনো পার্থক্য নেই না বস। না, একদমই একদম। পান সুপারি দেখে মৈত্রেয়ীর কথা মনে পড়ে গেল। মৈত্রেয়ী আর তানিয়া দুজনেই প্রচুর পান খায়। তানিয়া হচ্ছে আমার বন্ধুর ওয়াইফ, ও পান খায়। এই হচ্ছে জাফনায় আমাদের হোটেল। এটাকে হোটেল না বলে একটা কাইন্ড অফ হোমস্টে বলা ভালো। একটা বাড়িতে সুন্দর করে সাজানো গোছানো বেশ কতগুলো রুম রয়েছে। আমি গুগল দেখে এটা পেলাম। পুরনো সেই জিপ কোম্পানিরই জিপ এটা। এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে ডাইনিং স্পেস। বাদিকে নিচে একটা রুম আছে, আর ওপরেও রয়েছে। আমরা ওপরে নিয়েছি। ওপাশটায় কিচেন। আজকে ডিনার এখানেই করব। এখানে জুতো পরে ভেতরে ঢোকা যাবে না, জুতো খুলে ঢুকতে হবে। এখানে একটা গ্র্যান্ডফাদার ক্লক রয়েছে। দারুণ সুন্দর করে সাজানো গোছানো এই হোমস্টে বা হোটেল যাই বলুন এটাকে। ঘর 9টা রয়েছে। দাবা খেলার জায়গা। হ্যাঁ, তুই খেলতে পারিস নাকি? তা তো পারি। পারিস? বলুন, অভিজ্ঞতা নেই। ওকে, ওদিকটায় কিচেন, অভিজ্ঞতা বলছি। এখানে ডাইনিং টেবিল, আপনি নিজেও রান্না করে নিতে পারেন। আর এখানে ক্যারাম খেলার জায়গা রয়েছে। হ্যাঁ, বই এখানে সব জায়গায় থাকে। এই খালেদ হোসেনের একটা বই আছে। খালেদ হোসেনের দুটো বই আপনারা জানেন, খুব বিখ্যাত, কাইট রানার আর 1000 স্প্লেন্ডেড সান। এটা কি? এইটা যে কি আমি ঠিক বুঝতে পারছি না, বিজাতীয় ভাষায় লেখা আছে তো, মানে এটা ঠিক ইংরেজিতে লেখা নেই। ও, রোমানে লেখা। হ্যাঁ, আমি সেই জন্য ঠিক বুঝে আসলে এখানে তোর মানে সব দেশের লোকেরাই যেহেতু আসে, ওই জন্য ওরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বই রেখেছে। চলুন আমাদের ঘরটা দেখবেন, 3 তলায়। এটা হচ্ছে দোতলা। কি অপূর্ব সুন্দর করে সাজানো, সব দেখলেও ভালো লাগে। এখানে কলা আর পেঁপে রাখা আছে। আমি একটা কলা নিয়ে নিলাম। ইয়েস, হ্যালো। এই হলো ব্যালকানি। এখানেও সুন্দর বসার জায়গা। সব সময় হাওয়া দিচ্ছে, দেখুন হালকা হাওয়া সব সময় আছে। গাছের পাতা দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে 3 তলা। উঠেই একটা এখানে ডাইনিং টেবিল গোল, আর ইয়েস ওদিকে একটা ঘর, এখানে একটা ঘর, আর এদিকে একটা ঘর। আমাদের ঘরটা হচ্ছে এটা। এই হচ্ছে একটা বিরাট বড় বেড, 3 জন শুতে পারে এখানে। দেখুন ঘরে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া রয়েছে। এসি ঘর, ওদিকে একটা বড় আয়না রয়েছে, এদিকে বেডসাইড টেবিল, সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো। 2টো তোয়ালে দিয়েছে, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, এবং সেটা সাংঘাতিক পরিষ্কার পরিচ্ছন্ন উইথ অল দ্য অ্যামেনিটিস। গিজার রয়েছে। এই ঘরের ভাড়া নিয়েছে ওই আমাদের টাকায় 2800 টাকার মতো পড়েছে। আর এদিকেও 3 তলায় আরেকটা দারুণ ব্যালকানি, যেখানে বসে আড্ডা মারতে মারতেই সময় কেটে যাবে একদম। কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব? শুরু হয়েছিল কলকাতা থেকে, শেষ করলাম জাফনায়। দুর্দান্ত একটা ট্যুর হচ্ছে শ্রীলঙ্কায়। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি, পুজোর সময় থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে গ্রুপ ট্যুর এবং ফ্যামিলি ট্যুর শ্রীলঙ্কায়। আপনারা চাইলে, আপনারা যদি ছোট ফ্যামিলি হন বা বড় ফ্যামিলি, বন্ধুবান্ধব নিয়ে যদি আসতে চান, আলাদা করে গ্রুপ ট্যুরে না গিয়ে আলাদা করে যদি প্ল্যান করতে চান, সেটাও আমরা করে দেবো। প্লাস গ্রুপ ট্যুর তো হবেই প্রত্যেক মাসে, অক্টোবর থেকে আপ টু এপ্রিল মে মাস অবধি আমরা প্রত্যেক মাসে গ্রুপ রাখছি শ্রীলঙ্কার। সেই সঙ্গে আমি যেটা বললাম যে আপনারা যদি এফআইটি মানে
ইন্ডিপেন্ডেন্টলি যদি ট্যুর করতে চান সেটাও আমরা হেল্প করব, আমরা সাজিয়ে দেবো, হোটেল বুক করে দেবো, গাড়ি ঠিক করে দেবো। সব কিছুর জন্য বিশদে জানতে ওপরে যে নাম্বার আছে বা নিচের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আগামীকাল সকালে আমরা আপনার আশেপাশে আরও অনেক জায়গায় ঘুরে দেখব, সেসব আসবে এর পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। আগামী পর্বে কিন্তু অনেক কিছু থাকবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একড়ারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি, জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান সাগরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর হাত ধরিল পৃথ্বীজি।